দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই বিআরবি কেবলস নিবেদিত সংবাদ শিরোনাম। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড। মাসে 1200 টাকা সম্মানিতে মৌলভীবাজারের চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে আলো ছড়াচ্ছেন শিক্ষকরা। এবারে বিস্তারিত। রংপুর মহানগরের মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও তাদের 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত 4 জন হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে আয়ুষ চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী। পুলিশ জানায় পরিবারের সদস্যদের নিয়ে ভবনটির 2য় তলায় থাকতেন গণপতি চক্রবর্তী। শনিবার দিবাগত রাত 8:30টার দিকে তাদের মরদেহের সন্ধান পায় এলাকাবাসী। পুলিশের ধারণা ডাকাতির পর তাদেরকে হত্যা করা হয়েছে। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের বিভিন্ন কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম গতকাল বলেছেন, গ্যাসের অভাবে সারা দেশে 3 শতাধিক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। কথা বলবো তার সঙ্গে। গৌতম, গ্যাস বিদ্যুৎ সংকট নারায়ণগঞ্জের শিল্প কারখানায় কি প্রভাব ফেলছে জানাবেন বিস্তারিত। চলমান যে গ্যাস সৃষ্ট সমস্যা রয়েছে, সেই সমস্যার কারণে যে পোশাক কারখানাগুলিতে উৎপাদনে ব্যাপক প্রভাব কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বিকেএমই যে বিষয়টি জানিয়েছেন এবং গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন প্রায় 50 থেকে 60% কমে নেমে এসেছে বলে তারা জানিয়েছেন, যার কারণে বিকেএমইর আওতাধীন যেই সব পোশাক কারখানাগুলি রয়েছেন সেই সেক্টরের প্রায় 3 শতাধিক পোশাক কারখানা কিন্তু ইতিমধ্যে আংশিক এবং পুরোপুরি অনেকটা বন্ধ হয়ে গেছে বলে তিনি কিন্তু জানিয়েছেন। এবং সেই সাথে এই উৎপাদন সাথে জড়িত যেই গ্যাস দিয়ে পরিচালিত যে উৎপাদন কারখানাগুলি রয়েছে, আমি এখন নারায়ণগঞ্জের যে কারখানাটি রয়েছে এসিলেন যে নেটওয়ার্কের যে কারখানাটি রয়েছে পোশাক কারখানায়, এখানে আমি ওয়াশিং যে ডিপার্টমেন্টটি রয়েছে সেখানে রয়েছি। এইখানে যে গ্যাস দিয়ে পরিচালিত যে তাদের ডিপার্টমেন্টটি রয়েছে ওয়াশিং এর, সেই গ্যাসের কারণে এটা কিন্তু বিগত কয়েকদিন যাবত কিন্তু বন্ধ রয়েছে তাদের উৎপাদন। এবং উৎপাদন বন্ধ থাকার কারণে তারা কিন্তু সময় মতো যে শিপমেন্টটা দিতে পারছেন না, কয়াদেশ রয়েছে সেটা দিতে পারছেন না বলে জানিয়েছেন। সেই সাথে শ্রমিকরা কিন্তু এখানে অলস সময় পার করছেন। তবে মালিকরা বলছেন তাদের কিন্তু যে শ্রমিকদের বেতনের চাকা এবং খরচের চাকা কিন্তু তাদের চলমান রয়েছে এবং তারা কিন্তু উভয় সংকটে শঙ্কিত হচ্ছে। শ্রমিকদের সময় মতো বেতন দিতে পারছেন না এবং যে তাদের ঋণের প্রক্রিয়া রয়েছে সেই বিষয়গুলি কিন্তু তারা বলছেন। এই নারায়ণগঞ্জে প্রায় 1000-এর মতো কিন্তু পোশাক কারখানা রয়েছে, নিটিং, ডাইং এবং গার্মেন্টস যে সেক্টর গুলি রয়েছে, এই পোশাকগুলির ভিতরে যেগুলো রয়েছে গ্যাস চালিত, সেই গ্যাস কিন্তু এখন তাদের যে চাপ থাকার কথা 10 থেকে 15 PSI, সেখানে কিন্তু এখানে একেবারে শূন্যের কোঠায় অনেক অংশে কিন্তু নেমে আসছে, যার কারণে তারা বিকল্প উপায়ে কিছুটা উৎপাদন চালু রাখার চেষ্টা চালাচ্ছে। তবে সেটা কিন্তু ব্যয় সাফল্য হওয়ার কারণে কিন্তু সেটাও কিন্তু তারা এখন বন্ধ রাখছে। তবে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের যে সৃষ্ট যে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহতের যে বিষয়টি চরম আকারে ধারণ করছেন, সেটার উত্তরণের উপায় কিন্তু সকলে মিলে খুঁজছেন এবং সরকারের কাছে তারা কিন্তু বিভিন্ন দাবি কিন্তু তারা জানিয়েছেন। ইতিমধ্যে আমরা যে বিষয়টি দেখেছি, বিকেএমইর যে মালিকানাধীন যে পোশাক কারখানা রয়েছে, গতকালও কিন্তু তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন, তাদের যে এই উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাস সমস্যার কারণে, তারা 6 দফা 6টি দাবি কিন্তু তারা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে যে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি, এবং তারা আরেকটি সংকটের বিষয় কিন্তু জানিয়েছেন, সেটা হলো সিএনজি থেকে যে তারা গ্যাসটি নিচ্ছিলেন সেটি কিন্তু তিতাস কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছেন এবং তিতাস কর্তৃপক্ষ যাতে তাদের কোনো প্রকার বাধা প্রদান না করে সেই বিষয়টি উৎপাদন সচল রাখার জন্য তাদের সহযোগিতার বিষয়টি জানিয়েছেন। সেই সাথে যে তাদের ব্যাংক ঋণ রয়েছেন সেটি যাতে বাংলাদেশ ব্যাংক তাদের কাছে কোনো প্রকার চাপ প্রয়োগ না করে, এবং সেই সাথে 6টি দাবির ভিতরে এই দাবিগুলো কিন্তু তারা জানিয়েছেন। এবং অবৈধ যে গ্যাস সংযোগ রয়েছে সেগুলো কিন্তু বিচ্ছিন্ন করে যে এই পোশাক
কারখানা যেগুলি রয়েছেন, শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি তারা কিন্তু জানিয়েছেন এবং সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন এই অতি দ্রুতভাবে এই গ্যাস সংকট নিরসনের উপায়ন্তর খুঁজে এবং সেটা কিন্তু স্বাভাবিক গ্যাস প্রক্রিয়া রাখার দাবি কিন্তু জানিয়েছেন। না হলে কিন্তু যে অর্থনৈতিক চাকা যে সচল রাখার যে পোশাক কারখানা রয়েছে সেটি কিন্তু অচল হয়ে যাবে একেবারে। ইতিমধ্যেই কিন্তু ৩০০টি যে পোশাক কারখানা বন্ধের বিষয়টি তারা জানিয়েছেন এবং আরো যে পোশাক কারখানা রয়েছে, ডাইং সেক্টর রয়েছে এবং সেই সাথে যে নিটিং স্পিনিং মিল রয়েছে সেগুলো কিন্তু অনেকটা বন্ধের পথে। এবং সবকিছু মিলিয়ে তারা কিন্তু এই উত্তরণের পথ খুঁজছেন এবং মালিকরা যে বিষয়টি জানিয়েছেন, আমি কথা বলেছিলাম একাধিক ডাইং মালিকের সাথে, তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন উত্তরণের পথ খুঁজতে তারা কিন্তু উপায়ন্তর পাচ্ছে না। সরকারের বিভিন্ন দিক নির্দেশনা চাচ্ছেন, সরকারকে এই বিষয়ে কিন্তু স্বাভাবিকভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক করে কারখানা সচল রাখার দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার পোশাক কারখানার সর্বশেষ তথ্য। গৌতম, ধন্যবাদ আপনাকে। মাস শেষে বেতন মাত্র ১২০০ টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, এই সামান্য টাকায় মৌলভীবাজারের চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন শিক্ষকরা। জেলার ৬৯টি স্কুলের ৯,০০০ শিক্ষার্থীদের পড়ান তারা। সকাল হলেই বই খাতা হাতে স্কুলে ছুটে আসে শিশুরা। ডাক্তার, শিক্ষক কিংবা বড় কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে তারা। আর সেই স্বপ্নের প্রথম পাঠ তৈরি করেন যেসব শিক্ষক, মাস শেষে তাদের হাতে আসে মাত্র ১২০০ টাকা। আমাদের বেতনটা একটু বাড়লে একটু কি ভালো হোক, এই বেতন তো চলা যায় না, সংসার চালানো টাফ। এই বেতন না থাকার কারণে শিক্ষকরা যথাযথ পাঠদান করতে পারছে না স্কুলগুলোতে। সরকারি নিয়ম অনুযায়ী বিকাল ৪টা পর্যন্ত স্কুল চলার কথা থাকলেও এই স্কুলগুলোতে কিন্তু বিকাল ৪টা পর্যন্ত পাঠদান করা হয় না, আমরাও পারি না। একভুক্ত হতো, সরকারি যে জাতীয়করণ হতো, তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা আরো উপরের দিকে যেতে পারতাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ১২০০ টাকা দিয়ে সংসার চালানো যেখানে অসম্ভব, সেখানে বছরের পর বছর একই সম্মানিতে পাঠদান করছেন তারা। প্রতিদিন মাটিতে বসতে হয়, আমাদের মাটিতে বসতে খুব অসুবিধা হয়। আমরা চাই আমাদের বেঞ্চ টেবিল, আমাদের চেয়ার টেবিল দেওয়া হোক। স্কুলের স্যাররা খুব ভালো মতন পড়ায়। সরকারের অনুরোধ করছি আমাদের শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। মৌলভীবাজার জেলায় মোট ৬৯টি বেসরকারি চা বাগান প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলো বাগান কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। সরকারিভাবে তাদের শুধু বই দেয়া হয়। সম্প্রতি সরকার চা বাগানের এলাকায় কিছু সংখ্যক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করেছেন। হয়তো খুব তাড়াতাড়ি আমরা এর সুফল দেখতে পাবো। টিচারদের সহযোগিতার জন্য আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে আমাদের কাছে সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমাদের সীমাবদ্ধতার ভিতরে সব সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। চা বাগানের এসব শিক্ষক চান না করুণা, চান শ্রমের ন্যায্য মূল্য ও সম্মানজনক বেতন। যারা প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলো দেখাচ্ছেন, তাদের জীবনে আলো কবে পৌঁছাবে? কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। নদী দূষণ ও নাব্যতার সংকটের চ্যালেঞ্জ নিয়েই ফের ঢাকার চারপাশের বৃত্তাকার নদীপথ সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রশ্ন উঠেছে, অতীতে শত কোটি টাকা খরচের পর যে প্রকল্প ব্যর্থ হয়েছে, সেই সেবা আবার চালু করলে কি লাভ? বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC জানায়, এবার জ্বালানি খরচ কমবে আর ছোট হবে নৌযান। ঢাকার চারপাশের নৌপথ নিয়ে 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। বর্তমানে যে বাহনটিতে দাঁড়িয়ে আছে সে বাহনটির নাম ওয়াটার বাস। একটা সময় ঢাকার চারপাশে নদীগুলোতে এই বাসটি চলতো, কিন্তু বর্তমানে পুরোদস্তুর এক অকার্যকর বস্তুতে পরিণত হয়েছে। সরকার উদ্যোগ নিয়েছে পুনরায় এই বাস চালু করবে, কিন্তু প্রশ্ন থেকে যায়, পূর্বের এই বাসগুলো কেন বারবার ব্যর্থ হয়েছে এই নৌপথে চলাচল করতে? রাজধানী ঢাকাকে ঘিরে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু, এই 4 নদ নদী। মনে করা হয় এই নদীপথ ব্যবহার করে যদি ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযান চলাচল চালু করা যায়, তাহলে ঢাকার ভিতরের সড়কপথে যান চলাচলের চাপ কমবে। সেই ধারণা থেকেই 2004 সালে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত 2টি ছোট লঞ্চ দিয়ে প্রথম ওয়াটার বাস সেবা উদ্বোধন হয়।
যদিও কিছুদিন পর ওই সেবা বন্ধ হয়ে যায়। 2010 সালে এমবি বুড়িগঙ্গা ও এমবি তুরাগ নামের দুটি ওয়াটার বাস এই রুটে নামানো হয়। 2014 সালে 2 ধাপে নামানো হয় আরও 10টি, কিন্তু এক পর্যায়ে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওয়াটার বাস সেবা বন্ধ হওয়ার অন্যতম কারণ যাত্রী ও পর্যাপ্ত ঘাট না থাকা। তো আমরা নামি দেখা যায় ঠোডায় অথবা মাতর বাজার, কিন্তু আমাদের এই জায়গায় ওদের ঘাট ছিল না। নদী পথে আসলে অ্যাকচুয়ালি জিনিসটা অনেকটা সুবিধা হয়, মানুষের স্বস্তি প্লাস অনেকটা ভালো। আশা করি এটা হলে আমাদের জন্য ভালো হবে। পুরানো সমস্যাগুলো মাথায় রেখে এবার নতুন রূপে ফিরেছে ওয়াটার বাস সেবা। প্রকল্পে যুক্ত হতে পারে বেসরকারি খাত। এছাড়া ব্যয় সংকোচন, নদী পরিষ্কার ও পাড়ের পরিবেশ উন্নয়ন সহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। 10-15 জনের এইরকম ছোট আকারে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে দ্রুত ছাড়া যাবে এবং একটু স্পিডও বেশি থাকবে। সোলার প্যানেল এখানে সংযুক্ত করে এই যানগুলি চালায়, ওয়াটার বাসগুলি চালায়, তাহলে আমার মনে হয় লাভবান হওয়ার সুযোগ আছে, পাশাপাশি জনগণের সেবা দেওয়ারও সুযোগ থাকবে। পুরনো ওয়াটার বাস সেবাগুলোর মধ্যে বেশিরভাগই এখন অচল অবস্থায় পড়ে আছে। কোনোটির যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের ভরাট ও অবহেলায় অস্তিত্ব হারাতে বসেছিল দিনাজপুরের বিরল উপজেলার নোনাখাল। বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে সেচের পানির সংকটে দুর্ভোগে ছিলেন কৃষক, জেলে ও খামারিরা। তবে পুনর্খননে বদলাতে শুরু করেছে সেই চিত্র। দিনাজপুর বিরলের পাকুড়া স্থলবন্দর থেকে একেবারেই বিরলের এই সীমান্ত ঘেঁষা হয়ে বোসাগঞ্জের প্রায় কয়েকশো কিলোমিটার এই খালটি পুনঃখনন করা হয়েছে। এই খালটির নাম লোনা খাল হিসাবে পরিচিত। এই খালটি পুনঃ সংস্কার করার ফলে এই এলাকার অর্থাৎ দিনাজপুর বিরলের 2টি ইউনিয়নকে একেবারেই যোগসূত্র গেঁথে দিয়েছে। একটি হচ্ছে ভান্ডারা ইউনিয়ন আর একটি হচ্ছে শহরগ্রাম ইউনিয়ন। এই 2 ইউনিয়নের উপর দিয়ে এই খালটি পুনঃ সংস্কার হওয়ার কারণেই এই এলাকার মানুষের কৃষির একটি ব্যাপক উন্নয়নের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আগে যে ছিল না, তখন কিন্তু 2 পাশের জমিগুলাতে পানি ভরাট থাকতো। এখন এই নালাটা হয়েছে, হওয়ার পরে আমাদের জমিটা সুবিধা হয়েছে, আর পানি জমে থাকে না। যদি এই যে নালাতে যদি পানি থাকে আর কি, যদি সেখান থেকে মেশিন দিয়ে না করে, কিন্তু প্রচুর মাছও হয়। খাল হয়েছে, এখন মাছটা থাকিবে। এখন যদিও ওই পানি নাই হবি, তারপরেও যদি আসি ওরা মাছ মারি আমরা খাওয়া পারবো। মাছ টাছ হবে, মনে করে হাঁস টাছ পালতে পারবে মানুষ, মাছ মারি খাওয়া যাবে। আগে তো পানি থাকতো না। এই নোনা খালের 2 পারের মানুষের কিন্তু একটি ব্যাপক কর্মচাঞ্চল্য ফিরে আসছে এবং অনেকেই চিন্তা করছে যে এই খাল হওয়ার কারণেই তাদের গবাদি পশু, হাঁস, মাছ, কৃষি, গাছ সকল কিছুতেই তারা ব্যাপক পরিবর্তন ঘটাবে এবং এখানে তারা নতুনভাবে তাদের কর্মজীবনের যে চাঞ্চল্য সেটি কিন্তু ফিরে আসবে, এমনটা প্রত্যাশা করছে এই এলাকার মানুষ। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর, বিরল। দীর্ঘদিনের ভরাট ও অবহেলার অস্তিত্ব হারাতে বসেছিল দিনাজপুরের বিরল উপজেলার নোনাখাল। দর্শক, আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে 24 জন নাবিক সহ পানামার পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। 24 জন নাবিকের মধ্যে চীন, মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে 1700 টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশান উইনার নামের জাহাজটি ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময় শনিবার দুপুরে পারাদ্বীপ বন্দর থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে বাল্ক ক্যারিয়ার জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজটিতে অবস্থানরত 24 জন ক্রুদের মধ্যে 20 জন চীন, 3 জন মিয়ানমার এবং 1 জন বাংলাদেশের নাগরিক। জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযানে অংশ নিতে 3টি জাহাজ পাঠানো হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে লাইফ রাফট থেকে এখন পর্যন্ত 2 জনকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানান নিখোঁজ বাকি 22 জনকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধের ঘোষণা বিশ্বের স্বাধীন সব দেশের বিরুদ্ধে যুদ্ধের শামিল।
এমনটাই বলছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ ইরানের জয় হয়েছে, তাই এখন সংঘাত থামানোর সময়। ইরানের বিরুদ্ধে 6 মাস ধরে যুদ্ধ করে দৃশ্যত ক্লান্ত যুক্তরাষ্ট্র। এই অবস্থায় তেহরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি করতে চাইছে ওয়াশিংটন, যাতে হরমুজ প্রণালী আগের অবস্থায় ফেরে। কিন্তু ইরান অনড়। তারা জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র আগের সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী কিছুতেই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। এই অবস্থায় তেহরানকে কিছুতেই বাগে আনতে না পেরে দেশটির উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমনকি কোনো রাষ্ট্র পশ্চিম এশিয়ার এই দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য করলে তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে হুমকি দিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বিশ্বের সব দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখছে তেহরান। নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের স্বাধীন দেশগুলোর উপর নিজের আইন ও কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এদিকে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদেরই ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। পুরো বিশ্ব ইরানের বিজয়ও স্বীকার করছে, তাই যুদ্ধ শেষ করার এখনই সময়। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 1 বছরে তেহরান অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ হারে বাড়িয়েছে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর অস্ত্র কারখানাগুলোর বেশ গতিশীল হয়েছে বলেও জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। দীপ্ত সংবাদ শেষ করার আগে বিআরবি কেবলস নিবেদিত সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড। মাসে 1200 টাকা সম্মানিতে মৌলভীবাজারের চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে আলো ছড়াচ্ছেন শিক্ষকরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।